দূরে সরুন। আদর্শ ভ্রু কুচকালো। মৌনতার মুখশ্রী অবলোকনে বুঝতে পারলো মেয়েটার অস্বস্তি বোধ। আর দূরে সরল না আদর্শ, বাঁকা হেসে বলল, ছেলেটাকে না বললে 1 ইঞ্চি দূরে সরাতো, দূরে থাক, আরো 1 ইঞ্চি কাছে আসবো। মৌনতা বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো আদর্শের পানে। আর 1 ইঞ্চি তার পানে আগানো তো আর এক প্রকার তার শরীরের সাথে লেগে যাওয়া। ছি ছি, আদর্শ এত নির্লজ্জ কবে থেকে হলো? মৌনতা কিছুটা শক্ত দৃষ্টিতে তাকালো আদর্শের পানে, ঝাঁঝালো কণ্ঠে প্রশ্ন করলো, দূরে সরুন নির্লজ্জ পুরুষ। একটা মেয়ের এত কাছে দাঁড়াতে বিন্দু পরিমাণ লজ্জা করছে না আপনার? আদর্শ খুব একটা পাত্তা দিল না মৌনতার কথায়, নির্লিপ্ত ভঙ্গিতে বলল, এই মুহূর্তে ওই ছেলেটা কে ছিল তা জানার থেকে আমার নিকট অধিক গুরুত্বপূর্ণ কিছুই নয়, এমনকি আমার লজ্জাও নেই। তুমি ছেলেটাকে বলে দাও আমি দূরে সরে দাঁড়াচ্ছি। এলোমেলো দৃষ্টি ফেললো মৌনতা, আমতা আমতা করে বলল, ভাই, ওইটা মামুন ভাইয়া ছিল। আজই অফিস থেকে বদলি নিয়ে ঢাকা এসেছে। আদর্শের হৃদয় যেন একটু শীতলতা অনুভব করলো। শান্ত হলো ছেলেটার মন মস্তিষ্ক। যাক, এটা অন্তত মৌনতার প্রেমিক ছিল না। কিন্তু যদি মৌনতার জীবনে তেমন কেউ থেকে থাকে, তখন মেয়েটার সাথে আদর্শের সাক্ষাৎও নেই প্রায় অনেক বছর। এর মধ্যে কেউ তো আসতেও পারে তার জীবনে। আদর্শের ভয় হলো। হৃদয়ের জায়গা শীতলতার স্থানে আবারও স্থান করে নিল ভয়। আদর্শ নিজের ভাবনায় ডুবে দাঁড়িয়ে রইল ওইভাবেই। কিঞ্চিত সময় অতিবাহিত হওয়ার পরও আদর্শ সরে না দাঁড়ানোতে কপালে ভাঁজ পড়ল মৌনতার। রুক্ষ কণ্ঠে সে বলল, কি হলো? এবার তো দূরে সরুন। আদর্শের ধ্যান ভাঙল, তবে সে দূরে সরে দাঁড়ালো না। আগের অবস্থানে দাঁড়িয়েই বলল, দূরে সরবো ঠিক আছে, তবে তার আগে আমাকে মাফ করতে হবে। মৌনতা ভ্রু কুচকালো, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করল, কিসের মাফ? আমার অপরিণত বয়সে করা ভুলটার জন্য, অর্থাৎ তোমাকে অপমান করার জন্য। মৌনতা মৃদু হাসলো, ঠান্ডা কণ্ঠে বলল, আমার মাফে আপনার কি যায় আসে? কে হই আমি আপনার? আদর্শ অস্থির হলো, ব্যাকুল কণ্ঠে বলল, তোমার মাফে আমার আসে যায়, কারণ তুমি আমার। এইটুকু বলে আটকে গেল আদর্শ। নিজের হৃদয়ের কথা মুখে আনতে পারল না সে। মনের কোণে ভয় জাগলো, যদি সে নিজের মনের কথা বলে দেয় আর মৌনতা তাকে ভুল বুঝে আবার হারিয়ে যায় বহুদূরে। ক্রমশ হাতের বাঁধন আলগা হলো আদর্শের। মৌনতাও সুযোগটা লুফে নিতে দেরি করলো না খুব একটা। বুদ্ধিমতী মেয়ে এসে আদর্শের হাতের বাঁধন আলগা হতেই সে নিজেকে ছাড়িয়ে নিল ছেলেটার হাতের বাঁধন থেকে। আদর্শ আবার তাকে ধরে নেওয়ার আগেই ছুটে বেরিয়ে গেল কক্ষ থেকে। আদর্শ কিঞ্চিত ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল মৌনতার চলে যাওয়ার দিকে। কি থেকে কি হয়ে গেল বুঝে উঠতে সময় নিল একটু। অতঃপর নিজেও পা চালিয়ে হাঁটা ধরল ক্লাসের দিকে। খানিক সময় অতিবাহিত হতেই ক্লাসে পৌঁছালো আদর্শ। মেহেদি আর রিয়াদ এক প্রকার ছুটে এলো তার কাছে। তখন মৌনতাকে টেনে নিয়ে যাওয়ার ক্ষণে তারা দেখেছিল, তাই তো বন্ধুর প্রেমের খবর নিতে ছুটে এসেছে তারা। মেহেদি বেশ হাসি মুখে আদর্শের বাহুতে চাপড় মেরে বলল, কি মামা, কত দূর? আদর্শ হতাশার নিঃশ্বাস ফেলল। বেঞ্চে বসতে বসতে বলল, আর দূর, সামনেই তো এগোতে পারছি না। রিয়াদ বসলো আদর্শের পাশে, অবাক কণ্ঠে প্রশ্ন করলো, তাহলে ট্রেনে ফাঁকা রুমে গিয়ে এতক্ষণ কি করলি? আদর্শ সরু দৃষ্টিতে তাকালো রিয়াদের পানে, চোখ ছোট ছোট করে বলল, কিছু প্রশ্নের উত্তর নিতে গিয়েছিলাম। কেন, তোরা কি ভেবেছিলি? মেহেদি নিজের বুকে চাপড় দিয়ে দীর্ঘশ্বাস ফেলল, হতাশাপূর্ণ কণ্ঠে বলল, তোদের দ্বারা কিচ্ছু হবে না আদেশ। কোথায় আমরা ভেবেছিলাম ফাঁকা ক্লাসে 2-4টা পাপ্পি জাপ্পি মেরে এসেছিলি, তা না গিয়েছিলি প্রশ্নের উত্তর জানতে। মেহেদির কথা শেষ হতে না হতেই রিয়াদ মুখ খুলল, ওষ্ঠ বাঁকিয়ে বলল, আমার তো তোর পুরুষত্বের উপরে সন্দেহ লাগছে শালা। রিয়াদের কথা শেষ হতেই তার পানে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আদর্শ। চুপসে গেল রিয়াদ, সাথে মেহেদিও কিছুটা ভরকালো। ঢোক গিলে রিয়াদ বলল, না ভাই, তুই আসল পুরুষ, তোর মতো একখানা পুরুষ এই তল্লাটে নাই। বেলা গড়ালো কিছুটা। সকালের নমনীয় সূর্যটা তার তেজ দীপ্ত রূপা ধারণ করে জায়গা করে নিয়েছে আকাশে। মৌনতাদের ক্লাস শেষ হয়েছে। ক্লাস শেষে বের হওয়ার সময় একটু ভিড় থাকে সর্বদাই। সকলে একসাথে বের হতে গিয়ে মৃদু ধাক্কা ধাক্কিরও সৃষ্টি হয়। আসলে কেবল তো এরা ইন্টার শেষ করে মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছে, না বয়সটা খুব একটা বেড়েছে, আর না বুদ্ধিশুদ্ধি ততটা পাকাপোক্ত হয়েছে। বয়সটা 18 বছর অতিক্রম করে অল্প স্বল্প প্রাপ্ত বয়সে উপনতি হলেও মন মস্তিষ্ক এখনও সেই কিশোর বয়সটাই ধারণ করতে ব্যস্ত। ক্লাস শেষে বের হতে গিয়ে পেছন থেকে হঠাৎ আসা ধাক্কায় পিহু নিজের ভারসাম্য ধরে রাখতে ব্যর্থ হলো, হুমড়ি খেয়ে পড়ল সম্মুখের দিকে।
কিন্তু না, এইভাবে কলেজে ক্লাসে আছাড় খেয়ে নিজের মানিজ্যত নিলামে তুলতে একদমই ইচ্ছুক নয় মেয়েটা। সে নিজেকে বাঁচাতে সম্মুখে যে আছে না দেখেই খামচে ধরলো তার পৃষ্ঠদেশ। সাথে সাথেই শোনা গেল সম্মুখে থেকে এক যুবকের মৃদু আর্তনাদ। হকচকিয়ে উঠল পিহু, দ্রুত হাত সরিয়ে আনলো যুবকের পিঠ থেকে। কিন্তু ততক্ষণে ছেলেটার পিঠের দিকে শার্ট ছিঁড়ে পিহুর হাতে। অপ্রস্তুত ভঙ্গিতে হাসল পিহু। হাতে ধরে রাখা শার্টের ছেঁড়া অংশ নমনীয় হস্তে লাগিয়ে দিল ছেলেটার পিঠে। জোরপূর্বক হেসে বলল, দুঃখিত, ভুলবশত হয়ে গেছে। ছেলেটা পিঠে হাত দিয়ে নাকমুখ কুঁচকে ঘুরে দাঁড়ালো পিহুর দিকে। সাথে সাথেই পিঠে লাগানো শার্টের ছেঁড়া অংশটা খসে পড়লো নিচে। ছেলেটার মুখপানে তাকিয়ে আরো অপ্রস্তুত হয়ে পড়লো মেয়েটা। এটা তো সেদিন রেস্টুরেন্টে দেখা হওয়া সেই ছেলেগুলোর একজন। কি যেন নাম? ও হ্যাঁ, রিয়াদ। পাশেই তার সেদিনের অন্য ছেলে দুটো আছে, চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। পিহু নিজের ওষ্ঠ টেনে অপ্রস্তুত হাসলো, আবার হামতা হামতা করে বলল, দুঃখিত, আমি আসলে বুঝতে পারিনি। রিয়াদ অগ্নি দৃষ্টিতে তাকালো পিহুর পানে, ঝাঁঝালো কণ্ঠে বলল, তোমার দুঃখিত ধুয়ে ধুয়ে কি আমি পানি খাবো? একে তো খামচে ধরেছ, তার উপর শার্টটাও ছিঁড়ে ফেলেছ। এখন আমি এই ভরা রাস্তা থেকে ছেঁড়া শার্ট পরে বাড়িতে কিভাবে যাব? পিহু এলোমেলো দৃষ্টি ফেলল। এমনি মেয়েটা ভীষণ ভীত স্বভাবের, কারো কথার পৃষ্ঠে খুব একটা জবাব দিতে পারে না। আর সেখানে যদি হয় অপরিচিত পুরুষ মানুষ, তাহলে তো কোনো কথাই নেই। সেই প্রথম দিন মনতাকে চিনেও নিজে সেচে গিয়ে মেয়েটার সাথে পরিচিত হতেও বেশ বেগ পেতে হয়েছিল। তবুও নতুন কলেজে একটু কারো স্বাচ্ছন্দ্য বোধে চলার লোভে মেয়েটার সাথে পরিচিত হয়েছিল। তারপর নিজে থেকেই এলো ইভা, আর এখন তো তাদের মধ্যে মাখো মাখো সম্পর্ক। তুমি থেকে তুইতে নেমে এসেছে তারা। পিউ ভীত ভঙ্গিতে মেঝেতে পড়ে থাকা শার্টের ছেঁড়া অংশটা তুলল, রিয়াদের পানে বাড়িয়ে দিয়ে বোকা বোকা কণ্ঠে বলল, এই অংশটা ওখানে কোনোভাবে লাগিয়ে চলে যান। রিয়াদ যেন হতবাক না হয়ে পারল না। এই ছেঁড়া শার্টের অংশ সে এখন কি দিয়ে লাগাবে? আর চাইলেই কি সেলাই বা গা ছাড়া ছেঁড়া শার্ট লাগানো যায়? তাও সেলাইয়ের দাগ পড়ে থাকে। রিয়াদ দাঁতে দাঁত চাপলো, ধমকে সুরে পিহুকে বলল, আমার সাথে তুমি মজা করছো বেয়াদব মেয়ে? আমি এই শার্টের ছেঁড়া অংশ কিভাবে লাগাবো এখানে দাঁড়িয়ে? তোমার বাপ দাদা কি সেলাই মেশিন নিয়ে দাঁড়িয়ে আছে নাকি এখানে? আমার শার্ট কেন ছিলে তুমি? রিয়াদের ধমকে কেঁপে উঠল পিহু, ছলো ছলো করে উঠল তার চোখ জোড়া। ফুপিয়ে বলল, একদম আমার বাপদাদা তুলে কথা বলবেন না। শার্ট আমি ছিঁড়েছি, আমি কিনে দিব আবার। পিহুর কথা শেষ হতে না হতেই শোনা গেল মৌনতার কণ্ঠস্বর। বেশ শক্ত কণ্ঠে সে বলল, গুলিস্তানের ফুটপাত থেকে কেনা শার্ট আবার তুই কি কিনে দিবি? পিহু, মৌনতা আর ইভা একসাথে বেরিয়েছিল। মাঝখানে ভিড়ের মধ্যে মৌনতা আর ইভা আগে আগে বেরিয়ে গিয়েছিল। কিন্তু কিছুটা পথ গিয়েও যখন পিহুকে আসতে দেখছিল না, তখন তারা আবারও ফেরত এসেছিল মেয়েটাকে খুঁজতে। এখানে এসেই দেখে এই অবস্থা। ইভা দ্রুত এগিয়ে গেল পিহুর পানে, দ্রুত ব্যাগ থেকে হ্যান্ড স্যানিটাইজারের বোতল বের করে মাখালো পিহুর হাতে। থমথমে কণ্ঠে বলল, ওই ঘামার তো সাথে নিশ্চয়ই অনেক জীবাণু ছিল। ইস, এই জীবাণু কোনোভাবে তোর পেটে গেলে আবার পেট খারাপ হবে। রিয়াদ অবাক হয়ে তাকালো মৌনতার পানে, অবাক কণ্ঠেই বলল, এটা গুলিস্তান থেকে কেনা শার্ট? তা নয় তো কি, শুধু তাই নয়, এটা ফুটপাতে ডেট ওভার হওয়া শার্ট। যদি তাই না হতো তবে এভাবে একটা মেয়ের ছোঁয়াতেই ছিঁড়ে যেত না। এবার এগিয়ে এলো আদর্শ, মৌনতার মুখোমুখি দাঁড়িয়ে থমথমে কণ্ঠে বলল, তোমার বান্ধবী মোটেই শুধু ছোঁয়নি রিয়াদের শার্ট, রীতিমতো খামছে ধরেছে, তাই তো ছিঁড়ে গিয়েছে। মৌনতা মুখ বাঁকালো, ছোট্ট চোখ ছোট ছোট করে বলল, আপনি আবার আপনার বন্ধুর হয়ে ওকালতি করতে এসেছেন নাকি? অবশ্য আপনার দ্বারা আর কি বা আশা করা যায়? সর্বদা মানুষকে অপমান করার সুযোগ খুঁজতে থাকেন। দেখো মৌনতা, পুরনো কথা টানবে না। আমি তো বারবার বলছি আমি আমার পুরনো কৃতকর্মের জন্য অনুতপ্ত। তাহলে আমার বান্ধবীও তো দুঃখিত বলেছে, ভুল হয়ে গেছে। তারপরেও আপনার বন্ধু কেন ওর উপর চোটপাট করলো, কেন কাঁদালো? মেহেদি আর রিয়াদ দেখলো পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে। এভাবে চলতে থাকলে মৌনতা আর আদর্শের মধ্যেই ঝামেলা লাগবে। রিয়াদ এগিয়ে এলো, আদর্শকে বলল, ভাই আমার শার্ট লাগবে না, তুই চল। মেহেদি একটু গা ঘেঁষে দাঁড়ালো আদর্শের, নিচু কণ্ঠে বলল, কি করছিস কি? বাবির সাথে ঝগড়া করে পটানোর আগেই সব বিগড়িয়ে দিচ্ছিস। আদর্শ বুঝলো ওদের কথা, আর কথা বাড়ালো না সে। রিয়াদ আর মেহেদিকে সাথে নিয়ে কলেজ থেকে বেরিয়ে এলো খানিক সময়ের মধ্যেই। রাতের আধারময় নিস্তব্ধ শহরটাকে বিদায় জানিয়ে দেখা মিলেছে সকালের সূর্যের। আকাশের একাংশ জুড়ে সৌগৌরবে নিজের অস্তিত্বকে জানান দিচ্ছে সে।
ব্যস্ত শহরটাও ক্রমশ ব্যস্ত হয়ে উঠেছে। চারদিকে যানবাহনের কোলাহলের ধ্বনি শোনা যাচ্ছে অনবরত। পিউ বাসা থেকে আজ একটু তাড়াতাড়ি বেরিয়েছে। মার্কেটে ঘুরে ঘুরে অনেক খুঁজে অবিকল গতকাল রিয়াদের নষ্ট করা শার্টটার মতো একটা শার্ট কিনেছে সে। গতকাল কি যাচ্ছে তাই ব্যবহারটা না ছেলেটা তার সাথে করলো, তাও শুধুমাত্র একটা শার্টের জন্য। পিউর বাড়ির কেউ কখনো এভাবে ওকে ধমকের সাথে কথা বলেছে কিনা সন্দেহ। মার্কেট থেকে শার্ট কিনে সোজা কলেজে চলে এলো পিহু। ক্লাসে ঢুকে খুঁজতে শুরু করলো রিয়াদকে। কিছু সময়ের ব্যবধানে ছেলেটাকে পেয়েও গেল সে। লম্বা লম্বা পদচারণায় গিয়ে দাঁড়ালো রিয়াদের সম্মুখে। কণ্ঠে কোনো বাক্যের উৎস না ঘটিয়ে নিশ্চুপভাবে হাতে ধরা শার্টের প্যাকেটটা ধরিয়ে দিল রিয়াদের হাতে। আকস্মিক ঘটনায় হকচকিয়ে উঠল রিয়াদ। দোষটার সংযোগ স্থল ফাঁকা করে বলতে চাইল কিছু একটা, তবে সেই সুযোগ আর পেল না সে। মেয়েটা হাতে প্যাকেটটা ধরিয়ে দিয়ে গট করে চলে গেল। মেহেদি উৎসুক হয়ে পড়ল। রিয়াদের হাত থেকে এক প্রকার প্যাকেটটা ছিনিয়ে নিয়ে বলল, দেখি দেখি এতে কি আছে। রিয়াদও মনোযোগ দিল প্যাকেটের পানে। দুই বন্ধু মিলে খুললো প্যাকেটটা। আদর্শ এখনো আসেনি কলেজে। প্যাকেটটা খুলতেই সেখান থেকে বেরিয়ে এলো গতকাল রিয়াদের ছিঁড়ে যাওয়ার শার্টটার মতো একটা শার্ট। মেহেদি ঠোঁট বাঁকিয়ে হাসলো। শার্টটা হাতে নিয়ে ওষ্ঠ বাঁকিয়ে বলল, তুমগুরু তো কপাল মামা। একজন কলেজে এসে পুরনো প্রেমের সন্ধান পায়, একজন পুরনো শার্ট হারিয়ে নতুন শার্ট পায়, আর আমি। এইটুকু বলেই থামলো মেহেদি। তার কথার মধ্যে ফোড়ন কেটে রিয়াদ বলল, আর তুই পাস যেখানে সেখানে টিস্যু, হ্যান্ড স্যানিটাইজারের ধুয়ে ধুয়ে হাত পরিষ্কার করবি, করোনা মুক্ত দেশ গড়বি। কতটুকু বলেই একটু থামলো রিয়াদ। মেয়েদের হাত থেকে শার্টটা টেনে নিয়ে বলল, ধুয়ে যত বেটা বাচ্চাল। মেহেদি মুখ ভার করলো, কাঁদো কাঁদো কণ্ঠে বলল, হ্যাঁ, এখন তো আমি ব্যাচেলার হবই। এখন তো তোমরা নতুন নতুন পাখি পেয়েছো। ওই যে কথা আছে না, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। রিয়াদ খুব একটা পাত্তা দিল না মেহেদির কথায়। সে খুব ভালোভাবেই পরিচিত মেহেদির স্বভাবের সাথে। ছেলেটা নিতান্তই চটপটে, প্রাণবন্ত, হাস্যোজ্জ্বল এবং রসিকতায় পরিপূর্ণ। তার তো এখন ভাবনা যতই পিহুকে নিয়ে। হৃদয়ে কেমন একটা অপরাধবোধ কাজ করছে ভীষণ। মেয়েটা নিশ্চয়ই তার কালকের ব্যবহারে কষ্ট পেয়েছে, নয়তো সকাল সকালই শার্ট নিয়ে হাজির হতো না। শার্ট ছেঁড়া কাজ ছেঁড়া তো হয়ে গিয়েছিল, তারপর আর মেয়েটাকে অতটা না বকলেও পারতো সে। রিয়াদের দৃষ্টির সম্মুখে বারংবার গতকালকের পিহুর ওই ছলছল নেত্রজোড়া ভেসে উঠছে। কষ্ট হচ্ছে ভীষণ, বক্ষস্থল ভারী হয়ে উঠছে। কেন এমন হচ্ছে জানা নেই ছেলেটা। হৃদয়ে জাগ্রত হওয়া নতুন নতুন অনুভূতির জোয়ারে দিশেহারা সে। ক্লাস শেষ। মৌনতা বেরিয়ে এসেছে ক্লাস থেকে। রাস্তার পাশে পাত ধরেই আলগোছে হাঁটছে সে। মন মস্তিষ্ক কেমন আনচান আনচান করছে। আদর্শ কলেজে আসেনি আজ। কেন আসেনি ছেলেটা কলেজে? অসুস্থ নাকি নাকি কোনো সমস্যা হয়েছে? আদর্শ তো খুব সহজে ক্লাস কামাই করার ছেলে নয়। চিন্তায় চিন্তায় মনতার ছোট্ট মাথাটা অস্থির হয়ে উঠেছে। এমনিতে উপরে উপরে মেয়েটা যতই বলুক আদর্শের প্রতি তার অনুভূতি নেই, কিংবা আদর্শকে সে সহ্য করতে পারে না, কিন্তু আসলেই কি কথাটা সত্য? মানুষ তার জীবনের প্রথম অনুভূতি কি এত সহজে ভুলে যেতে পারে? হয়তো সময়ের সাথে সাথে অনুভূতিরা ফিকে পড়ে, তবে হারিয়ে যায় না স্বল্প সমূল্যে। হৃদয়ের এক কোণে খাটি গেড়ে বসে থাকে সে অনুভূতিরা। মাঝে মাঝে খুব একাকিত্বের সময়ে বুক চিরে দীর্ঘশ্বাসে বেরিয়ে আসে সে অনুভূতি। তপ্ত নিঃশ্বাস ফেলল মৌনতা। আদর্শের জন্য হৃদয় ব্যাকুল হয়ে উঠছে। একবার সে ভেবেছিল মেহেদি আর রিয়াদের নিকট জিজ্ঞেস করবে আদর্শের কথা, কিন্তু নিজের ইতস্তত বোধের জন্য আর সে কথা জিজ্ঞেস করতে সক্ষম হয়নি। পাছে যদি এই ছেলেগুলো উল্টাপাল্টা কিছু ভাবে কিংবা আদর্শকে জানিয়ে দেয়, তাহলেই তো আদর্শ নেচে উঠবে যে মৌনতা তাকে মাফ করেছে। সত্যিকার অর্থে মৌনতার হৃদয়ে সে আগের মতোই আদর্শের প্রতি ক্রোধ কিংবা ঘৃণা কোনোটাই নেই। আদর্শের সাথে দেখা হওয়ার পর আদর্শের চেষ্টায় মেয়েটার ক্রোধ এবং ঘৃণা অনেকটাই কমে এসেছে, কিন্তু সে তো প্রকাশ করতে অনিচ্ছুক। ওই যে কথায় আছে না, মেয়েদের বুক ফাটালেও মুখ ফুটবে না। মৌনতার ব্যাপারটাও হচ্ছে তেমন। মৌনতার অন্তর পুড়ে ছাই হয়ে গেল, মুখ খুলবে না সে। কলেজ শেষে একা একাই বাড়ি ফিরছিল পিহু। মৌনতা, ইভা আর পিহু তিনজন অল্প দিনে খুব ভালো বান্ধবীতে পরিণত হলেও তিনজনের বাড়ি তিন দিকে। মৌনতা পরিবার সহ বাসা নিয়ে এক দিকে থাকে। পিহুর বাসা ঢাকার মধ্যে হলেও কলেজ থেকে বেশ দূরে। এসে যে ক্লাস করা প্রায় অসম্ভব, তাই সে একাই একটা রুম ভাড়া নিয়েই থাকে। বেশিরভাগ সময় অবশ্য তার মা এসে থাকে তার সাথে, আর ইভা বাপের গাড়িতে আসে আর যায়। কলেজ শেষে তার গাড়ি একা একা বাড়ি ফেরা বা কোথাও যাওয়ার অনুমতি নেই।
তবুও তো মাঝে মাঝে অতিরিক্ত ক্লাসের দোহাই দিয়ে ড্রাইভারের চোখ ফাঁকি দিয়ে মনতার সাথে এখানে ওখানে যায়। পিহু আনমনেই হেঁটে যাচ্ছিল ফুটপাত ধরে। হঠাৎ কেউ একজন পথ আগলে দাঁড়ালো তার। প্রথমে কিছুটা ভরকে গেল, পর মুহূর্তে নিজেকে সামলে নিল মেয়েটা। সম্মুখের দিকে তাকিয়ে কিছুটা আড়ষ্ট হলো পিহু। এক হাতে মেয়েটা খামচে ধরলো কাঁধে ঝুলানো ব্যাগটা। দৃষ্টি নত করে মিনমিনে স্বরে বলল, এভাবে পথ আগলে দাঁড়িয়েছেন কেন? রিয়াদ কিঞ্চিত সময়ে তাকিয়ে রইল পিহুর আড়ষ্ট মুখশ্রীর পানে। অতপর নিজের কাঁধ ব্যাগ থেকে শার্টের প্যাকেটটা বের করে বাড়িয়ে দিল পিহুর পানে। আমতা আমতা করে বলল, এটা আমি নিতে পারবো না। পিহু চোখ তুলে তাকালো রিয়াদের পানে, তবে তার দিকে বাড়ানোর শার্টটা ধরল না সে। পলক ঝাপটে প্রশ্ন করলো, কেন নিবেন না? কাল আপনার শার্ট ছিঁড়েছিলাম বলে তো কত কথা শোনালেন, এখন নিবেন না কেন? রিয়াদ মাথা চুলকালো, ইতস্তত করে বলল, আমার কালকের ব্যবহারের জন্য আমি দুঃখিত। আসলে ক্লাস শেষে একটু বেশি মাথা গরম ছিল, তাই অমন ব্যবহার করে ফেলেছি। রিয়াদ নিজের কণ্ঠে তোলা বাক্যের সমাপ্তি ঘটিয়ে একটু থামলো, আবার বলল, তোমার একটা ভুলের কারণে আমি কিন্তু কাল রাস্তা থেকে ছেঁড়া শার্ট শরীরে জড়িয়ে বাড়ি ফিরেছি। ভেবে দেখো, রাস্তায় কত মানুষ ছিল, কত মানুষের সামনে থেকে আমি ছেঁড়া শার্ট পরে মা নির্জন হাতে নিয়ে বাড়িতে ফিরেছি। সেই হিসেবে তোমার কিন্তু গতকাল আমার করা ব্যবহার ভুলে যাওয়া উচিত, আর আমাকেও মাফ করা উচিত। পিউ খানিক সময় নিয়ে ভাবলো ছেলেটা খুব একটা ভুল কিছু বলেনি। সত্যিই গতকাল কলেজে আছাড় খেয়ে নিজের ইজ্জত বাঁচাতে গিয়েই সে রিয়াদের ইজ্জত নিলামে তুলেছে। সেই হিসেবে দেখতে গেলে ছেলেটার অমন ব্যবহার স্বাভাবিক ছিল। পিউ ভেবেচিন্তে স্বাভাবিক কণ্ঠেই বলল, মাফ করেছি, কিন্তু এই শার্ট আমি আর ফেরত নিতে পারবো না। মনে করবেন এই শার্ট আমি আপনাকে মাফ করেই খুশি হয়ে উপহার হিসেবে দিয়েছি। রিয়াদ হাসলো, শার্টটা নাড়িয়ে চাড়িয়ে দেখতে দেখতে বলল, সেই হিসেবে তাহলে তোমারও আমার কাছে একটা উপহার পাও না। কেন? আর কিসের উপহার? আমি আপনার থেকে কোনো উপহার নেব না। রিয়াদ তার হাতের শার্টটা আবার এগিয়ে দিল পিহুর পানে, অতঃপর বলল, তাহলে আমিও আপনার উপহার নিতে পারবো না। পিউ ডাগর ডাগর নয়নে তাকালো রিয়াদের পানে, আমতা আমতা করে বলল, তা পরে দেখা যাবে, আমাকে এখন বাসায় ফিরতে হবে। কথাটা বলেই আর সময় ব্যয় করলো না পিহু। দ্রুত পা চালিয়ে হাঁটা ধরলো বাসার দিকে। রিয়াদ হাসলো, ঘুরে পিউর চলে যাওয়ার পানে তাকিয়ে একটু উঁচু কণ্ঠেই বলল, তা বললে তো হবে না। তোমার কাছ থেকে আমি যেহেতু উপহার নিয়েছি, সেহেতু তোমাকেও নিতে হবে। আমি আবার কারো ধার বাকি রাখা পছন্দ করি না। সময় গড়িয়েছে, রাতের আধারে চাদরে মুড়ে গেছে পুরো প্রকৃতি। কোলাহলপূর্ণ শহরটাও নিস্তব্ধ হয়ে পড়েছে অনেকটা। আশেপাশের বিল্ডিংগুলোতেও আলো জ্বলতেও দেখা যাচ্ছে না। হয়তো সবাই ঘুমিয়ে পড়েছে ইতিমধ্যে। শুধুমাত্র ঘুম নেই মৌনতার দু চোখে। ভীষণ ছটফট করছে তার হৃদয়। গতকালকের পর থেকে আদর্শের কোনো খোঁজ খবর নেই। মাত্র একটা দিন, মাত্র একদিনে আদর্শের দেখা না পেয়ে অধৈর্য হয়ে উঠেছে মেয়েটা। মনে হচ্ছে যেন কতদিন, কত শত বছর ধরে দেখে না ছেলেটাকে সে। আদর্শের কোনো বিপদ হলো না তো? তাও ভেবে পাচ্ছে না। মৌনতা নিজের মোবাইলটা হাতে নিল, আদর্শের নাম্বার তুললো ব্লক লিস্ট থেকে, কল লাগালো নাম্বারটায়, তবে রিং হওয়ার আগে কেটে দিল। এই কর্ম শুধুমাত্র এই একবার নয়, সন্ধ্যা থেকে অগণিতবার করেছে মৌনতা, কিন্তু কোনো বারই শেষ পর্যন্ত নিজের ইতস্ততবোধকে ঠেলে কল করে উঠতে পারেনি আদর্শকে। শেষে মোবাইলটা পাশে রেখে বিছানায় শুয়ে পড়ল মৌনতা। মনে মনে সিদ্ধান্ত নিল কাল আদর্শদের বাসায় যাবে সে। ঢাকায় এসেছে পর থেকে এখনো অবধি সুলতানা বেগমের সাথে একবারের জন্য দেখা করেনি সে। মহিলা ইতিমধ্যে অনেকবার মৌনতাকে কল করেছে তার বাসায় যাওয়ার জন্য, কিন্তু মৌনতা সময় করে যেতে পারেনি। কাল শুক্রবার, কলেজ ছুটি আছে। কালই আদর্শদের বাসায় যাবে মৌনতা। তাতে সাপও মরবে না আর লাঠিও ভাঙবে না। আদর্শ বুঝতে পারবে না তার প্রতি দুর্বলতা থেকেই তাকে দেখতে মৌনতা ও বাড়ি এসেছে, আর আদর্শেরও খোঁজও নেওয়া হয়ে যাবে। সুদীর্ঘ এক রাতের বিদায় জানিয়ে দেখা মিলল সুন্দর এক সকালে। আকাশের এক কোণে এক উজ্জ্বল সূর্য স্থান করে নিয়েছে সেই ভোরে। ধীরে ধীরে সে জ্বলে উঠতে শুরু করেছে তার তেজ নিয়ে। মৌনতা সকাল সকালই বেরিয়ে পড়েছে আদর্শদের বাড়ির উদ্দেশ্যে। এমনই ছেলেটার চিন্তায় চিন্তায় সারা রাত ঘুমাতে পারেনি সে। এরপর আবার সকালে দেরি করে বেরোনোর ধৈর্য রাখতে পারেনি। পায়ে চালিত এক রিক্সায় করে বিশাল এক বিল্ডিং এর সম্মুখে এসে দাঁড়ালো মৌনতা। রিক্সাওয়ালার ভাড়া মিটিয়ে ঢুকলো ভেতরে। আদর্শরা এখন আর আগের বাড়িতে থাকে না। আগে সে বাসায় থাকতো ভাড়া, আর এখন নিজেরা ঢাকায় বাড়ি করেছে, সেই বাড়িতেই বসবাস করে তারা। মৌনতা পা চালিয়ে এলো 8তলা বিল্ডিংটার 3 তলায়। যদিও লিফটের ব্যবস্থা ছিল, কিন্তু কেন যেন মেয়েটার সিঁড়ি ভাঙতে ইচ্ছে হলো বেশি।
হয়তো পুরনো অনুভূতি, পুরনো কর্মকাণ্ডরা মাথাচাড়া দিয়ে উঠেছে আজ। সেই যে আগে আদর্শের বাসায় যেত মেয়েটা, সিঁড়ি ভেঙে লাফিয়ে লাফিয়ে উঠত, একটা সিঁড়ি বাদ রেখে লাফ দিত অন্য সিঁড়িতে। আজও তার ব্যতিক্রম হলো না। এক সিঁড়ি বাদ দিয়ে লাফিয়ে লাফিয়ে উঠলো সে 3 তলায়। দরজার সম্মুখে দাঁড়িয়ে কলিং বেল বাজাতে নিয়েও হাতটা ফিরিয়ে আনলো। কেমন এক অদ্ভুত অনুভূতি ঘটছে তার হৃদয়ে। ধুকপুক ধুকপুক আওয়াজ তুলছে খুব করে। সামান্য একটা কলিং বেল বাজাতে গিয়ে হাত কাঁপছে মনতার। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করলো মেয়েটা। মনকে বুঝালো সে মোটেই আদর্শের নিকট আসেনি, এসেছে সুলতানা বেগমের নিকট। তার সাথে দেখা করার মাঝে একটু একটু ভদ্রতার খাতিরে আদর্শের খোঁজ নিবে, এই যা। মৌনতা নিজের ভেতরে সাহস সঞ্চয় করে কলিং বেলটা বাজিয়ে ফেললো। শেষমেশ সেকেন্ডের মধ্যেই দরজাটা খুলে গেল। তার জন্যই দরজাটা খোলার তাগিদে অধীর আগ্রহে অপেক্ষায় ছিল কেউ। মৌনতা খানিকটা অবাক হলো। দরজার পানে দৃষ্টি দিতেই চোখের সম্মুখে প্রকট হলো বলিষ্ঠ দেহী শক্তপোক্ত এক যুবক। মুখশ্রীর অদলে আদর্শের সাথে বেশ মিল রয়েছে, তবে এর গালে স্থান করে নেওয়া দাড়ির সমহার গাঢ়, চুলগুলো কবি সাহিত্যিকদের মতো বেশ বড় বড়, মুখমণ্ডলে প্রাপ্তবয়স্কের ছাপ। মৌনতার ভ্রুযুগল কুঁচকে এলো। এ আবার কে? আগে দেখেছে বলে তো স্মরণে আসছে না। মৌনতার ভাবনার মধ্যেই শোনা গেল যুবকের কণ্ঠস্বর। গমগমে কণ্ঠে যুবক মৌনতাকে উদ্দেশ্য করে বলল,